চরম আকার ধারণ করেছে এবং সেটা দ্বিতীয় দিনে এসে আরও সহিংস অবস্থায় পৌঁছে গিয়েছে। নেপালের প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেছেন, নেপালে এখনও কারফিউ চলছে এবং সবশেষ খবর পাওয়া পর্যন্ত নেপালে কিন্তু এখনও বাংলাদেশ জাতীয় ফুটবল দল তারা অবস্থান করছে। তাদের আজকে বাংলাদেশে ফেরত আসার কথা ছিল, যেহেতু ম্যাচটা পরিত্যক্ত হয়ে গেছে, ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ ছিল নেপালের সঙ্গে, সেটা যেহেতু হচ্ছে না, আজকেই বাংলাদেশ দলের ফেরার কথা ছিল। কিন্তু নেপালের যে বিমানবন্দর, সেই বিমানবন্দর একাংশ বন্ধ হয়ে যাওয়ায় তাদের সিকিউরিটি কনসার্নের জন্য তারা এখনও নেপালে অবস্থান করছেন। নেপালের সার্বিক পরিস্থিতি কি এখন, নেপালে আসলে কি চলছে, আন্দোলন কতটুকু সহিংস হয়েছে, কারা বিক্ষোভ করছেন, কোথায় আন্দোলনটা আরও বেশি চরমে পৌঁছেছে, সবশেষ পরিস্থিতি এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দল তারা কীরকম অবস্থায় রয়েছে, তাদের নিরাপত্তা কতটুকু ঠিকঠাক রয়েছে, নেপালে অবস্থান করছেন টি স্পোর্টসের সিনিয়র রিপোর্টার মমিন রোহন। আমরা তার সঙ্গে কথা বলে নেপালের সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দল তারা কি অবস্থায় আছে সেটা জানার চেষ্টা করব। মমিন রোহন, আপনি কি শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান, আপনাকে ওয়েলকাম করছি দ্য ডেইলি স্টারের এই বিশেষ এক্সক্লুসিভ ইন্টারভিউতে। আপনি এই মুহূর্তে নেপালে অবস্থান করছেন কাঠমান্ডুতে আপনাদের হোটেলে, আপনি ঠিক আছেন কিনা আগে আমাকে এটা একটু এনশিওর করবেন। কয়েকজন সাংবাদিক আমরা এসেছি খবর সংগ্রহ করতে নেপাল এবং বাংলাদেশ ম্যাচের। আমি সহ বাকি আমরা যে টেলিভিশনের 3 জন সাংবাদিক, আমরা 3 জনে এই মুহূর্তে আমরা টিম হোটেলে আছি। হোটেল ক্রাউন ইম্পেরিয়াল হোটেলে বাংলাদেশ দল এবং নেপাল টিম, দুইটা টিমই একই হোটেলে রয়েছে তারা। এবং এই মুহূর্তে ফুটবলারদের পাশেই আমরা 2-3 জন সাংবাদিক আমরা এখানে রয়েছে, আমরা সেফ রয়েছে, ভালো রয়েছে। কেন আসলে আপনার সঙ্গে ফোনে কনভারসেশনে ইন্টারভিউ করতে হচ্ছে সেটাও একটু বলে দিলে ভালো হতো, কারণ নেপালে ইন্টারনেট সংযোগের একটা আউটেজ যাচ্ছে। মানে বর্তমান পরিস্থিতিটা কি একটু কি ক্লিয়ার করবেন মমিন রোহন? আপনি আপনার দিক থেকে যা দেখেছেন, চারপাশ থেকে যেসব খবর আসছে, অলরেডি নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, আরো অনেক ঘটনা শোনা যাচ্ছে, মানে একটু ওই জায়গা থেকে কি বলবেন কি কি হচ্ছে এখন নেপালে এই মুহূর্তে? নেপালের পরিস্থিতি এখন একেবারে ভালো না, সেটা আপনারা সবাই জানেন। গতকালকে থেকে আন্দোলনের যে মাত্রাটা বেড়েছে, গতকালকে যেই পর্যায়ে ছিল আন্দোলনটা, আজকে সেটা অনেক বড় আকারে ভাইব্রেন্ট হয়েছে। আমরা আজকে বেশ কিছু এলাকায় গিয়েছি, যদিও সেখানে ঝুঁকিপূর্ণ ছিল, দেখেছি জায়গায় জায়গায় আগুন জ্বলছে, রাস্তার মধ্যে টায়ার দিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষুব্ধরা তারা বিক্ষোভ করছে, আন্দোলন করছে। এবং বাংলাদেশ দল, আপনি জানেন যে আজকে দেশে ফেরার কথা ছিল, একদিন আগেই তাদের ফ্লাইটটা এগিয়ে নিয়ে আসা হয়েছিল। নেপাল টাইম বেলা 3টা, বাংলাদেশ টাইম বেলা 3:15টায় বাংলাদেশ দলের ফ্লাইটটা ছিল এবং তারা কিন্তু প্রস্তুতিও নিচ্ছিল। তারা 11টা নাগাদ তাদের সব লাগেজ নিচে নামানো হয়েছে। বাংলাদেশ দল তারা টিম বাসে উঠবে, সেই সময় আসলে সিকিউরিটির একটা ব্যাপার ছিল। বাংলাদেশ দলের যারা টিম ম্যানেজমেন্ট ছিলেন তারা চাচ্ছিলেন যে এখান থেকে অন্তত একটা ভালো সিকিউরিটি প্রোটোকল তারা চাচ্ছিলেন, যে তাহলে তারা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে পারেন, কিন্তু সিকিউরিটি এনশিওর করতে পারছিলেন না আনসার কর্মকর্তারা কিংবা নেপালের অথরিটি যারা রয়েছেন। তাদের ধারণা ছিল যে যদি বাংলাদেশ টিম বাসের সাথে কোনো পুলিশের গাড়ি যায় সাথে বা আর্মির গাড়ি যায়, তাহলে বিক্ষুব্ধরা আরো বিক্ষুব্ধ হয়ে উঠতে পারেন, কারণ তাদের ক্ষোভ তো পুলিশের প্রতি বা সরকারি লোকজনের প্রতি, নেতাদের প্রতি, এইখানকার যারা সরকারি কর্মকর্তা যারা রয়েছেন তাদের প্রতি, যে তারা অনেক বেশি দুর্নীতি করছেন, দুর্নীতিবাজ, তারা বিদেশে টাকা পাচার করছেন, নানা রকম অভিযোগ সরকারের প্রতি। সরকারের পদবি যেহেতু চাচ্ছিলেন, সুতরাং পুলিশকে দেখে তারা আরো ক্ষোভে ফুঁসে উঠতে পারে, সেই জন্য সেই পুলিশ সাপোর্টটা তারা দিতে পারছিলেন না। কিন্তু বাংলাদেশের টিম ম্যানেজার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তারা আসলে কমিউনিকেট করছিলেন, তারা বলছিলেন যে 100% প্রোটোকল না হলে, সিকিউরিটি নিশ্চিত না হলে তারা এয়ারপোর্টে যাবেন না। এভাবে এরকম কথাবার্তা চলতে চলতে একটা সময় খবর আসলো যে এয়ারপোর্টের কার্যক্রম বন্ধ হয়ে গেছে, এয়ারপোর্টে কেউ ঢুকতে পারছে না, কেউ বেরোতে পারছেন না। তবে এই সিচুয়েশনটা আসলে যাওয়াও সম্ভব না, তখন তারা আজকের টিকিটটা, আজকের ফ্লাইটটা ক্যান্সেল করলেন। ক্যান্সেল করে ফুটবলাররা আবার নিজ নিজ রুমে ফিরে গেলেন। এরপরে যে ঘটনাটা ঘটলো, রুমে ফিরে যাওয়ার পরে একটু পরে ফুটবলার আবার তড়িঘড়ি করে নিচে নেমে এসেছেন। তার কারণটা হচ্ছে এই টিম হোটেলের পাশেই একজন একটা বাড়ি আছে, যেটা বিনোদ চৌধুরী নাম সেই বাড়ির যে মালিক। বিনোদ চৌধুরীকে বলা হয় নেপালের সেকেন্ড হাইয়েস্ট বড় লোক আর কি, মানে তার অর্থ সম্পদ অনেক বেশি এবং নেপালের সেকেন্ড হাইয়েস্ট ধনী তিনি। তার বাড়িতে আসলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, গাড়ি ছেড়ে নিচে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, যেহেতু হোটেলের পাশাপাশি বাড়িটা এবং আগুন সেখানে দেখা যাচ্ছিল। ফুটবলাররা নিরাপত্তার স্বার্থে নিচে নেমে এসেছেন এবং এই মুহূর্তে সম্ভবত আগুন নিভে গেছে বা কমে গেছে, তারা আবারও হয়তো নিজেদের রুমে যাবেন। তবে ফুটবলাররা সেফ রয়েছেন। আমাদের কিছু, আমি একটু বলে রাখতে চাই, আমাদের কিছু গণমাধ্যমের খবর আমাদের কাছে এসেছে যে তারা বিভিন্ন খবর ছড়াচ্ছে যে টিম হোটেলে অ্যাটাক হয়েছে, সেটা একেবারে ভুল, সেটা একেবারে মিথ্যা। টিম হোটেলে অ্যাটাক হয়নি।
কিছু বিক্ষুব্ধকারী তারা এসেছিল টিম হোটেলের সামনে। তাদের ধারণা ছিল যে এই টিম হোটেলে, কারণ টিম হোটেলের সামনে একটা অ্যাম্বুলেন্স রাখা ছিল, সেটা আনফার মানে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের। আপনি টিম বাসের সাথে একটা অ্যাম্বুলেন্স থাকার নিয়ম, যখন টিম বাস মুভ করবে তখন টিম বাসের সাথে সাথে একটা অ্যাম্বুলেন্সও থাকে। তো সেই জন্য অ্যাম্বুলেন্সটা প্রোভাইড করা হয়েছিল টিম বাসের জন্য। এবং ওই অ্যাম্বুলেন্সে যেহেতু আনফার নাম লেখা ছিল, আনফা, এবং আনফা যেহেতু সরকারি এবং সেখানে হচ্ছে সরকারি লোকজন কর্মকর্তা সেখানকার, বিক্ষোভকারীদের ধারণা যে এই অ্যাম্বুলেন্সে করে সরকারি লোকজন ঊর্ধ্বতন কর্মকর্তারা টিম হোটেলে এসে আশ্রয় নিয়েছেন। এই কারণে তারা টিম হোটেলের সামনে এসে তারা ক্ষোভ দেখাতে থাকেন। তারা বলতে থাকেন যে এখানে লোকজন লুকিয়ে আছে। হোটেল কর্তৃপক্ষ তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল এখানে কেউ নেই তেমন, এখানে শুধুমাত্র ফুটবলার আছে, বাংলাদেশের ফুটবলার আছে। এবং তারা যখন জানতে পেরেছেন যেখানে বাংলাদেশের ফুটবলার আছে, তারা কিন্তু বলেছেন যে ইটস ওকে, আমাদের কোনো সমস্যা নেই, বা কোনো নেতারা বা কেউ লুকিয়ে থাকবে সেটা আমরা মানবো না। তো তাদেরকে বোঝানো হয়েছে যে এখানে কেউ নেই। এরপরে যে ঘটনাটা ঘটেছে, কেউ হয়তো ছাদের থেকে বা উপরে উঠে একটা ভিডিও সংগ্রহ করছিলেন, সেটা আবার বিক্ষুব্ধকারীরা দেখে ফেলে আবার একটু তারা করে ফুসে উঠেছিলেন। পরবর্তীতে সেটা থামানো হয়েছে এবং এখানকার পরিস্থিতি এখন ভালো রয়েছে। এখানে আসলে সেই বিক্ষুব্ধকারীদের তারা দূরে রয়েছে। আপাতত হোটেলের আশেপাশের অবস্থা খুব একটা দুশ্চিন্তা করার মতো কিছু নেই। ওখানে নিরাপত্তা দিচ্ছেন কারা? যে টিম হোটেলে আপনারা অবস্থান করছেন, বাংলাদেশ টিম, নেপাল দল, তাদের নিরাপত্তা ইনশিওর করছেন কারা? আসলে পুলিশ তো আর পুলিশ তো ওখানে থাকতে পারছে না। না 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 না, পুলিশ বা আর্মি বা মানে যারা নিরাপত্তা দায়িত্বে, সরকারি নিরাপত্তা যে প্রটোকল আছে সেটা এখানে নেই। কারণ হচ্ছে তাদেরকে দেখলে বিক্ষোভকারীরা অ্যাটাক করতে পারে। কারণ তাদের উপরেই যেহেতু তাদের রাগ ক্ষোভ, যেহেতু সরকারি নেতাদের, মন্ত্রী, এমপিদেরকে এই সরকারি যারা বিভিন্ন ডিফেন্সে যারা রয়েছেন, পুলিশ বা আর্মি, তারাই তো তাদেরকে প্রোটেক্ট করেন, তারাই তাদের নিরাপত্তা দেন। সে কারণে এই আর্মি পুলিশের উপরেও তাদের ক্ষোভ। এবং যেহেতু তারা গুলি চালিয়েছেন গতকাল, যেহেতু হতাহতের ঘটনা ঘটেছে, সেই কারণে আর্মি পুলিশের উপরেও তাদের ক্ষোভ রয়েছে। সে কারণে হোটেলের সামনে আসলে কোনো সরকারি কোনো প্রটোকল নেই। তবে হোটেল ম্যানেজমেন্ট যেটা রয়েছে, হোটেলের এখানে যারা কর্মকর্তা, হোটেল অথরিটি যারা রয়েছে, তারা অনেক অ্যাক্টিভ এবং তারা একেবারে সামনে, হোটেলের সামনে যে গেট রয়েছে সেখানে তাদের লোকজন তারা গিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছেন। এবং কেউ যখন দুবার তারা এসেছিলেন তাদেরকে তারা বুঝিয়েছেন এবং বোঝাতে সক্ষম হয়েছেন। তারা বোঝাতে পেরেছেন যে এখানে ফুটবলাররা রয়েছেন এবং যেহেতু বিদেশি দল এখানে রয়েছে বাংলাদেশ টিম, এবং বাংলাদেশ টিমকে আমরা দেখলাম যে তারা যথেষ্ট রেসপেক্ট করে। এবং যখন বাংলাদেশ টিমের কথা বলা হবে যে ফুটবলাররা এখানে রয়েছেন, তখন তারা আসলে ফিরে গেছেন, বা তারা যে বিক্ষুব্ধ ভাবটা দেখাচ্ছিলেন বা তারা যে ক্ষোভ প্রকাশ করছিলেন সেখান থেকে তারা কিছুটা পিছু হটেছেন। এবং তারা একটা সময় গেটে তারা এমনি ধাক্কাধাক্কি করছিলেন। যখন তাদেরকে বোঝানো হলো যে ফুটবলার আতঙ্কিত হচ্ছে, তারা ভয় পাচ্ছেন, তখন তারা সেটা বন্ধ করেছে। বাংলাদেশে ঠিক এক বছরের কিছু সময় আগে জুলাই আন্দোলনে এরকম একটা সিমিলার ঘটনা আমরা দেখেছি, যেখানে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। এরকম ঠিক এক বছর পর বাংলাদেশের কাছাকাছি প্রতিবেশী দেশ নেপালে এরকম একটা ঘটনা দেখা গেল যে 2 দিনের তরুণদের, যারা তাদেরকে জেনজি বলছেন, জেনজি প্রোটেস্ট, তাদের আন্দোলনে নেপালের প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হলো। বাংলাদেশের খেলোয়াড়রা যারা আছেন, আমি শিওর তারা তাদের নিরাপত্তা নিয়ে অবশ্যই চিন্তিত, আমরাও বাংলাদেশের প্লেয়ারদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। কিন্তু বাংলাদেশের প্লেয়াররা কি এই আন্দোলন নিয়ে তাদের আসলে মন্তব্য বা মতামত কি, এরকম কি কিছু বলেছেন? না, প্লেয়ারদের সাথে আমাদের কথা হয়েছে, যেহেতু আমাদের পাশেই তারা রয়েছে, এখনো বসে আছেন অনেক প্লেয়াররা। তো তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা আসলে এই বিষয়গুলো নিয়ে, তারা যেহেতু তারা একটা অভিজ্ঞতার সম্মুখীন তারা হয়েছেন, বাংলাদেশের পরিস্থিতি তারা দেখেছেন, এবং অনেকেই বলছেন তারা সিমিলারিটি খুঁজে পাচ্ছেন যে বাংলাদেশের ওই জায়গা থেকে বা বাংলাদেশের ওই আন্দোলন থেকে জেনজি যারা, তারা ওইখান থেকে আসলে অনেক কিছু দেখেছেন, তারা জেনেছেন, শিখেছেন, এবং অনেকটা ওই ওয়েতেই তারা আসলে আন্দোলন করছেন। এবং এটা কিন্তু 2 দিন ধরে না, এই আন্দোলনটা বেশ কিছুদিন আগে থেকে কিন্তু দানা বেঁধেছে একটু 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 করে। তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিভিন্ন দুর্নীতি নিয়ে, অর্থ পাচার নিয়ে, অনিয়ম নিয়ে তারা কিন্তু ক্ষোভ জানিয়ে আসছিলেন। এবং এটা চূড়ান্ত রূপ ধারণ করেছে যখন গত 5 তারিখ মধ্যরাতে সমস্ত যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছিল। যখন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, টুইটার, হোয়াটসঅ্যাপ সবকিছু কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন কিন্তু যারা বিক্ষোভ করছিলেন, যারা আন্দোলন করছিলেন, একটু একটু করে আন্দোলন দানা বাঁধছিল, তারা কিন্তু ক্ষোভে ফুঁসে উঠেছেন। এবং সেটা চরম আকার ধারণ করেছে গতকালকে দুপুরের পরে। আপনি জানেন যে বাংলাদেশি দলের ট্রেনিং এরও কথা ছিল বেলা 3টায়, তারা কিন্তু ট্রেনিং এ যেতে পারেনি।
এই কারণে ঠিক ওই সময়টায় ট্রেনিং এর আগেই এখানে যে সংসদ ভবন আছে, সংসদ ভবনে আন্দোলনকারী ঢুকে যেতে চেয়েছিল। তারা কিন্তু অনেক বড় একটা বহর নিয়ে তারা সেখানে উপস্থিত হয় এবং সেখানে কিন্তু লাঠিচার্জ হয়, পুলিশ প্রতিরোধ করবার চেষ্টা করে, তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে তাদেরকে, এবং সেখানে কিছু হতাহতের ঘটনা ঘটেছে। এবং শুধুমাত্র কাঠমান্ডুতে নয়, নেপালের যে বড় বড় শহরগুলো যেগুলো রয়েছে, পোখারা সহ আরো যে বড় বড় শহরগুলো রয়েছে, এট এ টাইম সেই শহরগুলোতে কিন্তু আন্দোলন হয়েছে এবং ওই শহরগুলোতেও হতাহতের ঘটনা ঘটেছে। এবং আমরা যেটা যে দেখেছি যোগাযোগ মাধ্যমে বা সংবাদ মাধ্যমে, যেটা দেখেছি আমরা যে প্রায় 19 জনের মতো নিহতের ঘটনা ঘটেছে। এরপরে কিন্তু আজকে সকাল থেকে আমরা যখন সকালবেলা বের হয়েছি, হোটেল থেকে নিচে নেমেছি, তখন দেখেছি যে রাস্তায় প্রত্যেকটা পয়েন্টে কিন্তু বিক্ষুব্ধ জনতা তারা অবস্থান করেছেন, তারা আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ জানাচ্ছেন, ক্ষোভ জানাচ্ছেন প্রত্যেকটা জায়গায়। এটা কিন্তু আজকে চরম আকার ধারণ করেছে। এবং যে কথা আপনি বলছেন যে ফুটবলারদের প্রতিকে, আমরা দুই দলের ফুটবলারদের সাথে কথা বলার চেষ্টা করেছি, নেপালের ফুটবলারদের কাছেও বলেছে তোমাদের প্রতিক্রিয়া কি, তারা আসলে কি ভাবছে এই বিষয়টা নিয়ে। তারা আসলে এটা নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি। তারা বলেছে আসলে এই বিষয় নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না। বাংলাদেশের ফুটবলাররাও আসলে একই রকম। আর আমরা আসলে বাংলাদেশের ফুটবলারদেরকে এইসব বিষয় নিয়ে অনেক বেশি কথা বলতেও চাইনি, যেহেতু এমনিতে একটা বিষয়টা দুশ্চিন্তার বিষয়, তাদের পরিবার পরিজন তারাও দুশ্চিন্তা করছে। সুতরাং এই বিষয়টা নিয়ে যত বেশি তাদের সাথে কথা বলবে, তারা হয়তো আরো বেশি দুশ্চিন্তাগ্রস্ত হবে। তো এই বিষয়টা অ্যাভয়েড করে আমরা খেলা নিয়েই কথা বলার চেষ্টা করছি তাদের সাথে, যে ম্যাচটা হলে হয়তো আরো ভালো হতো, আমরা হয়তো প্রিপারেশনটা ভালো হতো, এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলার চেষ্টা করেছি। এই সামগ্রিক পরিস্থিতি তারাও দেখতে পাচ্ছে কি হচ্ছে, হোটেলের সামনে যে ঘটনাটা তারাও তো সেটা নিজে চোখে দেখেছে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে খুব বেশি আমরা আসলে কথা বলতে আগ্রহ দেখাইনি তাদের সাথে। মমিন রোহন, খুবই ভালো মতোই বুঝতে পারছি নিরাপত্তা নিয়ে সবাই শঙ্কিত, কারণ তারা তো ফার্স্ট হ্যান্ড সেটা এক্সপিরিয়েন্স করছে। এখন বাফুফে থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্লেয়ারদেরকে, বাংলাদেশের জাতীয় ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে কিভাবে সেফলি নিয়ে আসা হবে, সেটা নিয়ে কি নেপালের সঙ্গে বা নেপালের অথরিটির সঙ্গে কোনো কথাবার্তা কতদূর এগিয়েছে, শেষ আপডেটে একটু জানতে চাচ্ছি। বাফুফের ভূমিকাটা একটু বলি আপনাকে। বাফুফে যেটা করেছে, গতকালকে থেকে আমরা দেখেছি, খুব কাছাকাছি ছিলাম, এখানে যারা কর্মকর্তা রয়েছে, বাফুফে খুবই অ্যাক্টিভ এবং ফুটবলারদের নিরাপত্তা নিয়ে প্রেসিডেন্ট তাবিদ আউয়ালের সাথে আমরা দেখেছি টিম ম্যানেজারের দফায় দফায় কথা হয়েছে এবং তারা নেপালের যারা অথরিটি রয়েছেন তাদের সাথে কথা বলেছেন। কাঠমান্ডুতে যে বাংলাদেশের যে দূতাবাস রয়েছে তাদের সাথে আমরা দেখেছি কথা বলেছে। বাফুফের এই জায়গাটাতে আমরা দেখেছি খুবই তারা অ্যাক্টিভ, বাংলাদেশ ফুটবল দলের নিরাপত্তা দিতে তারা সব ধরনের চেষ্টা তারা করেছেন। কিন্তু যেহেতু এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে, যাওয়ার যে মাধ্যম, সেই মাধ্যমটাই তো বন্ধ হয়ে গেছে। এখন আসলে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। এখন তারা চেষ্টা করছে টিম হোটেলেই টিমটাকে যতটা সিকিউর রাখা যায়, যতটা বেশি নিরাপদে রাখা যায় সেটাই চেষ্টা করা হচ্ছে। দুইজন মেম্বারও কিন্তু এসছেন এখানে গতকালকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ইমতিয়াজ আহমেদ সবুজ এসছেন, ইকবাল হোসেন এসছেন। তারা কিন্তু টিমের সাথেই আছেন এবং টিমটাকে বুস্ট আপ রাখার চেষ্টা তারা করে যাচ্ছেন। তারা টিমকে বারবার বলছেন, ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা যারা এসছেন এখানে এবং যারা ফোনেও কানেক্ট করছেন, ভাইস প্রেসিডেন্ট ইমরুল হাসান, ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট তাবিদ আউয়াল সহ প্রত্যেকেই আমরা দেখেছি তারা বারবার আসলে যোগাযোগ করার চেষ্টা করছেন এখানে যারা টিম ম্যানেজমেন্ট রয়েছেন তাদের সাথে, এবং কথা হচ্ছে বারবারই, এবং তাদের চেষ্টা আসলে ত্রুটি নেই। আমরা যেটা দেখেছি, ইকবাল হোসেন এই মুহূর্তে আমার সামনেই রয়েছেন এবং ইমতিয়াজ আহমেদ সবুজ দিদিও আমার সামনে রয়েছেন, তারা এবং দলের ম্যানেজার আমির খান, তারা আমরা দেখেছি তাদের আসলে চেষ্টা ত্রুটি নেই। তারা চেষ্টা করছিলেন, যে বললাম একটু আগেই, যে দলটা যাতে নিরাপদে দেশে যেতে পারে, এই টিম হোটেল থেকে এয়ারপোর্ট পর্যন্ত যাতে একদম 100% তারা সিকিউরিটি পায়, সেটা নিয়ে কিন্তু তারা একেবারে 100% তারা কনসার্ন ছিলেন। সেই বিষয়ে তাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না, তারা চেষ্টা করেছেন, এটা তাদের প্রশংসা করতেই হয় ফুটবল ফেডারেশনের কর্মকর্তা। মমিন রোহন, আপনাকে অসংখ্য ধন্যবাদ দ্য ডেইলি স্টারকে সময় দেওয়ার জন্য। আমাদের আশা একটাই থাকবে যে আপনি এবং বাংলাদেশের জার্নালিস্ট যারা রয়েছেন তারা সহ বাংলাদেশের ফুটবল টিম যেন নিরাপদে বাংলাদেশে ফেরত আসতে পারে, সেটাই আমাদের একমাত্র আশা থাকবে। আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মমিন রোহন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মমিন রোহন। ডেইলি স্টারের পক্ষ থেকে আমরা কথা বলেছি টি স্পোর্টসের সিনিয়র সাংবাদিক মমিন রোহনের সঙ্গে, যিনি এই মুহূর্তে এখনও নেপালে অবস্থান করছেন। নেপালের এই ক্রাইসিস সিচুয়েশনে নেপালে এই মুহূর্তে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। কারফিউ এখনও অনেকগুলো শহরে জারি রয়েছে এবং এই আন্দোলনের এসকেলেশনটা মোটামুটি সহিংস আকারে ধারণ করেছে। যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তাই নেপালের পরিস্থিতি এখনই কোন দিকে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। তবে বাংলাদেশ জাতীয় দল, মমিন রোহন যেটা বলছেন, তারা আপাতত নিরাপদে হোটেলে অবস্থান করছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের কর্তৃপক্ষ থেকে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার যথাসাধ্য ব্যবস্থা করা হচ্ছে। যেহেতু এয়ারপোর্টের একাংশ বন্ধ আছে, তাই তারা মুভ করতে পারছেন না,
তাদের নিরাপত্তার জন্যই আসলে তাদেরকে হোটেলে অবস্থান করতে হচ্ছে, এবং বাংলাদেশের যত জার্নালিস্ট রয়েছেন তারাও বাংলাদেশ ফুটবল দলের সঙ্গেই সেই হোটেলে অবস্থান করছেন। এটাই হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং নেপালের সার্বিক এবং সর্বশেষ পরিস্থিতি।